আসসালামু আলাইকুম। মোহমায়ার বাহুডোরে পর্ব ৩৯, লেখিকা সাদিয়া। গল্পের শুরুতে সবাইকে জানাই আমাদের চ্যানেলটি যাদের ভালো লেগে যাবে তারা অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং আমাদের গল্পের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। মায়েরা একদম উদ্ভ্রান্তের মতো আচরণ করছে দেখে মনে হবে কোনো বদ্ধ উন্মাদ একজন। শরীরে লাগানো অসংখ্য তারগুলি এদিক ওদিক হয়ে জট পাকিয়ে গিয়েছে। মাথার চুল এলোমেলো, বেডের উপর বসে উন্মাদের মতো চিৎকার করছে আর চুল টেনে রেখেছে দুই হাতে। পাগলের মতো ছুটে এসে মায়রার এমন করুণ হাল দেখে বুকটা মুচড়ে উঠল ইহামের। কলিজা শুকিয়ে এলো তার। দৌড়ে এগিয়ে গেল মায়রার কাছে। মেয়েটা তখনও বেডের উপর বসে থেকে চুল শক্তি দিয়ে টেনে ধরেছে, যেন সবগুলি চুল হাতে তুলে আনবে। গুলিবিদ্ধ বাম হাতে পেঁচানো সাফেদ ব্যান্ডেজটা লাল বর্ণ ধারণ করেছে। হাতে শক্তি প্রয়োগ করছে বলে কাঁচা ঘা থেকে বুঝি রক্তে ব্যান্ডেজ ভিজে উঠেছে। কনুই বেয়ে শানিত উকি দিচ্ছে, দেখায় যায়। সেটা নজরে আসতে ইহামের হৃৎপিণ্ড কামড়ে ধরে তীব্র যন্ত্রণায়। মুহূর্তে চোখ গুলি ঝাপসা হয়ে আসতেই দুই হাতে চাপটে ধরে মায়রাকে। বেডের কাছ ঘেঁষে দাঁড়িয়ে ওভাবেই মায়রাকে আগলে ধরে বুকের সংস্পর্শে। গলায় তার কিছু একটা ঠেকে গাঢ়ভাবে। দাঁতে দাঁত পিষে দলা পাকানো দহনগুলি হজম করার চেষ্টা করছে কেবল। ইহামের শক্ত বাহুডোরেও যেন থাকতে চায় না মায়রা। তীব্র অসহনীয় যন্ত্রণায় আগলে ধরা শক্ত পেশিবাহুল বাহুর ভেতরেই ছটফট করে ওঠে মেয়েটা। ওই বাহুবন্ধনে থেকেই অনার্গল ডানে বামে মাথা নাড়ায়, চিৎকার করে কাঁদে। ছোটার জন্যে হাঁসফাঁস করতে ইহাম আরও প্রগাঢ় করে টেনে ধরে বুকের সাথে মিশিয়ে। দাঁতে দাঁত চেপে কান্না আটকানোর চেষ্টা করে। ইহাম ব্যগ্র কণ্ঠে শুধায়, মায়রা জান, কি হয়েছে? প্লিজ শান্ত হও জান আমার। হোয়াটস রং উইথ ইউ? আমায় বলো কোথায় কষ্ট হচ্ছে তোমার জান। প্লিজ কুল ডাউন, এমন করো না, একটু শান্ত হও। ফোপাতে ফোপাতে মায়রা দুই পাশে মাথা নাড়াতে নাড়াতে জবাব দেয়, আমি কিছু শুনতে পাচ্ছি না ক্যাপ্টেন সাহেব। বুকটা হাহাকার করে ওঠে ইহামের। বুক থেকে তুলে হাত বুলিয়ে চুল ঠিক করে, গালের দুই পাশে হাত রাখে, স্থিরভাবে বোঝানোর চেষ্টা চালায়, প্লিজ শান্ত হও, এমন করো না, ডক্টর দেখছে, কিচ্ছু হবে না, তুমি শান্ত হও। আমার মাথা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে ক্যাপ্টেন সাহেব, প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, মরে যাচ্ছি আমি। আমার কানে কোনো শব্দ আসছে না, আমি কিছুই শুনতে পারছি না, কিচ্ছু শুনতে পাচ্ছি না। ইহামের শুভ্র কুচবুক হয়ে যাওয়া শার্টটা দুই হাতে খামচে ধরেছে মায়রা। হয়তো লম্বা নখগুলি চামড়াও ভেদ করে গিয়েছে। সেদিকে বিন্দুমাত্র তোয়াক্কা নেই তার। সে শুধু মায়রাকে সামলাতে ব্যস্ত। ডক্টর, নার্স, এমনকি মায়রার বাবা মাহিন সাহেব আর ইসহাক চৌধুরীও চলে এসেছে। পাশেই দাঁড়িয়ে আছে তুহিন, তার বুকটা ছটফট করছে। মাহিন সাহেব মেয়ের অবস্থা দেখে ডুকরে কেঁদে উঠলেই এগিয়ে যেতে চাইলেন মেয়ের কাছে। তখনই ইহাম ইশারায় না বুঝিয়ে দেয়, মায়রাকে এই মুহূর্তে সামলানো খুব কঠিন হয়ে যাচ্ছে। এই মেয়েটা সর্বশক্তি দিয়ে চাইছে চুল টেনে ধরতে। ইহাম তার হাত গালে মাথায় হাত বুলিয়ে শান্ত করতে চায়। ব্যস্ত ভঙ্গিতে বলে, মায়রা প্লিজ, লক্ষ্মীটা আমার, শান্ত হও জান আমার, একটু চুপ করো, ডক্টরকে দেখতে দাও। এসব করো না জান, তোমার শরীরে ক্ষতি হবে জান আমার, একটু শান্ত হও। নিজের বাবা কিংবা শ্বশুর কাউকে তোয়াক্কা করছে না ইহাম। বারবার মায়রার মুখ উঁচু করে নিজের দিকে নিয়ে ঝুঁকে
নিজের খুব কাছে টেনে আনে তাকে, গভীরভাবে মেয়েটার আঁখিতে আঁখি রাখে, করুণ চাহনি দিয়ে একটু শান্ত হতে ইশারা করে। কিন্তু তার মাথার ভেতরে যে যন্ত্রণার পোকা কিলবিল করে খেয়ে নিচ্ছে মস্তিষ্ক, তা কাউকে বোঝাতে পারছে না সে। দাঁতে দাঁত খিঁচে রাখে মায়েরা। মায়েরা, একটু চুপ করে বসো, ডক্টরকে একটু দেখতে দাও প্লিজ। এভাবে নিজের ক্ষতি করছিস কেন, বুঝতে পারছিস না? আবারও ইহাম জাপটে ধরে শান্ত করতে চায় মায়রাকে। ইহামের কাঠপেটা বুকের গভীরে জড়সড় হয়ে মায়রা ক্ষীণ আওয়াজে জবাব দেয়, আমি ব্যথা সহ্য করতে পারছি না, মরে যাব আমি। আমার ব্যথা ঠিক করে দিন, আমার ব্যথা কমিয়ে দিন আপনি। ইহামের এত অসহায় লাগলো, বুকের ভেতরটা সব যেন তার খা খা করছে। এতটা অসহায় কি আদেও তার কখনো লেগেছিল? ছোটবেলা থেকে বিত্তশালী জীবন পার করে এসেছে, কখনো কোনো কারণে কষ্ট ভোগ করতে হয়নি তার। কর্মজীবনে নানান রিস্কি কাজ করেছে, মৃত্যু স্বচক্ষে দেখেও এত বিচলিত আর অসহায় বোধ করেনি। তবে আজ বুকের সাথে যে মেয়েটা লেপ্টে আছে তার জন্য মন কেন উতলা হচ্ছে, হৃদয় জমিনে মরুভূমি নেমেছে। এই করুণ কাতর কণ্ঠ কেন তার ভেতর দুমড়ে মুচড়ে দিচ্ছে। দেখো, তুমি যদি শান্ত না হও তবে ডক্টর দেখবে কিভাবে, ব্যথা কমবে না তো। তুমি একটু শান্ত হয়ে বসো, ডক্টরকে দেখতে দাও মায়রা। আমি এই ব্যথা আর নিতে পারছি না ক্যাপ্টেন সাহেব, আল্লাহ নিশ্চয় আমার মৃত্যু দিয়েছে এই যন্ত্রণায়। বুক কেঁপে উঠল ইহামের, সেই সাথে রাগও হলো প্রচণ্ড। ডক্টরের দিকে তাকিয়ে সেই রাগই এক ধমক বসালো। মায়েরা, সমস্যা কি? আমার মুখের ভেতর লেখা আছে, দেখছেন না কেন? কেন ট্রিট করছেন না ওকে? রাবিশ। মায়েরা কিছুতেই কারো কথা শুনতে নারাজ। সে শুধু অসহ্য ব্যথায় চুল টানতে চায়, যেটা বারবার বাধা দিচ্ছে ইহাম। বিরক্ত হয় সে, নিজেকে এই লোকটার বুকের মাঝ থেকে সরাতে চায় ঠেলে। আমাকে ছাড়ুন, ছাড়ুন আমায়, আমি কানে কিচ্ছু শুনতে পাচ্ছি না, আমার চোখগুলি ঝাপসা হয়ে আসছে, আমার মাথা ফেটে যাচ্ছে, ইচ্ছে হচ্ছে মাথা ফাটিয়ে ফেলি, আমার ঘাড়ের রক ছিঁড়ে যাচ্ছে ইহাম। মায়েরা উন্মাদের মতো নিজের কথা নিজেই বলছে, ডক্টরকে ঘেঁষতে দিচ্ছে না। উপায়ন্তর না পেয়ে ডক্টর ঘুমের কড়া ইঞ্জেকশন পুশ করতে চায় তার শরীরে। সেই সুই দেখেই আবারও ইহামের বাহু খামচে ধরে, মাথা দুই দিকে নাড়িয়ে ব্যাকুল গলায় বলে, আমি সুই দিব না, আর আমার শরীরে সুই দিবে না কেউ। আমি কিন্তু সবাইকে একদম মেরে ফেলবো। এখনই বের হয়ে যাও এখান থেকে, সবাইকে কিন্তু মেরে ফেলবো আমি। মাহিন সাহেব হো হো করে কেঁদে দিলেন। তুহিন সামলাতে ব্যর্থ হয় বাবাকে। ডক্টর এগিয়ে আসতে মায়েরা চিৎকার করবে অমনি শক্ত কঠোর হাতে ইহাম চেপে ধরে তার হাত, বল প্রয়োগ করে হ্যাচকা টেনে নিজের মুখোমুখি করে। রাগী গরম চোখে তাকায় মায়েরার নেত্রপল্লবে। মায়েরা অবাক হয়ে চেয়ে দেখে ওই রক্তিম চোখ, ওই আগুন চোখের ভাষা সে জানে। লাল চোখের চাউনির সাথে সে পূর্ব পরিচিত মানুষটা আবার তার দিকে রাগী হয়ে উঠেছে। ঠোঁটের দিকে এক নজরে তাকিয়ে থাকে, চিবিয়ে চিবিয়ে ঠোঁট নাড়ানো দেখে বুঝে ক্ষোভে কিছু বলছে তাকে। রাগে অভিমানে যন্ত্রণায় মেয়েটা কাতর চোখে স্থির হয়ে তাকিয়ে থাকে লোকটার মুখ পানে। বুক ভার হয়ে ঠোঁট উল্টে আসে তার, হাতের শিরায় সূক্ষ্ম ব্যথা অনুভব করার সাথে সাথে বুঝছে ক্ষিপ্রে লোকটা বুকের সাথে চেপে ধরেছে তার মাথা। ওই শক্তপোক্ত বুকের গহীনে নীরবে ফোঁপায় সে। আস্তে আস্তে চোখ তার ঝাপসা লাগে, হাত পা গুলি কেমন নিস্তেজ লাগে। আস্তে আস্তে একদম হালকা লাগতে শুরু করে শরীরটা। পরক্ষণে চোখের সামনে সব ঝাপসা অন্ধকার ঠেকে। মায়েরা মিনিট কয়েকের মাঝে ঘুমে টলে পড়তেই শক্ত করে আগলে নেয় হাতের পিঠে। গভীরভাবে মাথা নুয়ে তাকিয়ে থাকে ঘুমন্ত ফ্যাকাশে মুখটার দিকে। ওর চোখের ভাষা বুঝে
ইসহাক চৌধুরী একটু কেশে উঠলেন। বেয়ান আর তুহিনকে নিয়ে তিনি বের হন। মাইনুল স্কেল ফ্র্যাকচারের কারণে এই তীব্র ব্যথা। কখনো কখনো রোগী কানে কিছু শুনতে পায় না, আবার কিছু কিছু ক্ষেত্রে চোখেও ঝাপসা দেখে। তবে এটা দীর্ঘস্থায়ী নয়, ঠিক হয়ে যাবে, আপনি টেনশন নেবেন না মিস্টার ইহাম চৌধুরী। ইহাম তখনও মায়া মায়া চোখে মায়রার দিকে ওভাবেই তাকিয়ে আছে দেখে ডক্টর চলে গেল। আরও কিছুক্ষণ ইহাম ওই আদলে দৃষ্টি বুলিয়ে মেয়েটাকে আস্তে করে বেডে শুইয়ে দেয়। পাশেই বসে খানিক ঝুঁকতেই এবার টপ টপ করে কয়েক ফোঁটা নোনা পানি গাল বেয়ে গড়িয়ে মায়রার উন্মুখ বুকে পড়ে। মেয়েটা একদম অসাড়ের মতো চোখ বুজে আছে। ইহাম আলতো হাতে মায়রার হাতটা আঁকড়ে ধরে। ক্যানুলা যুক্ত হাতের উল্টো পিঠে ওষ্ঠ ছোঁয়ায় ঝাপসা চোখে ভাঙা কণ্ঠে বিড়বিড় করে, আমি টোটালি পাগল হয়ে যাচ্ছি মায়রা, তোমার অবুঝপনা না ঠান্ডা মাথায় সহ্য করে নিতে পারছি, আর না তো দূরত্ব আমার হৃদয়কে পোড়ানো থেকে ঠেকাতে পারছে। তুমি কি কিছুই বুঝতে পারছো না মেয়ে? আর কবে বুঝবে আমায়? আমার মিসেস পিচ্চি চৌধুরী কবে মুখ ফুটে বলার আগে আমার মনের কথাটা তুমি আঁকড়ে ধরতে শিখবে? আর কত দূর সেই দিন? কবে আর আমায় বুঝবে জান? এই মাত্রই মাহিন সাহেবকে কোনো রকম একটা স্যালাইন খাইয়ে ঘুম পাড়িয়েছে, একটু পরই ফজরের আজান দেবে। সব পরিস্থিতি একসাথে তাকে বিধ্বস্ত করে দিচ্ছে। কি ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারছে না, শরীরটা খারাপ লাগছে তার, তবুও সুস্থভাবে চলার চেষ্টা করছে সবার সামনে। ভঙ্গুর মন নিয়ে পা ফেলে ফেলে যাওয়ার সময় একটা কেবিনের সামনে থমকে দাঁড়ায় সে। অল্প একটু কাচের ফাঁক দিয়ে উকি দেয় শিফুর ঘুমন্ত মুখ। শিরিন বেগমকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে সে। দেখতে আসলেই তাকে খুব ছোট লাগছে এই মুহূর্তে, একদম নিষ্পাপ। ঢোক গেলে তুহিন অনেক কিছুই অনুধাবন করে নিজের মনে মনে দরজার ওপাশ থেকে ব্যথিত হৃদয় নিয়ে আওড়ায়। আর কাছে যাওয়ার চেষ্টা করব না শিফু টিফু, আর তোমাকে চাইবো না এই মুহূর্তে। তুমি বড় হও, খুব তাড়াতাড়ি বড় হয়ে যাও। মালয়েশিয়া থেকে ফিরে যেন তোমাকে আমি একদম ম্যাচিউর পাই, যেন সবার সামনে তোমাকে চাইলেও তুমি নিজে তা অস্বীকার না করে আমায় চাইতে পারো। অপেক্ষা করব শিফু টিফু, তোমায় আমি ছাড়বো না। আমার এই কষ্টের দাম তোমাকে পোহাতেই হবে। শিফুয়া চৌধুরী চোখের কিনারা দিয়ে গড়িয়ে পড়ার আগেই এক বিন্দু পানি তুহিন মুছে নেয়। এরপর দ্রুত মাথা নুয়ে ছুটে হসপিটালের বাইরে। তার যাওয়ার দিকে তাকিয়ে এক জোড়া চোখ ছলছল হয়, ভেতর থেকে তপ্ত শ্বাস ছাড়ে নীরবে। অম্বর ফকফকে হয়ে আসে, ব্যস্ততা বাড়ে, সেই সাথে বাড়ে হসপিটালের কোলাহল। মায়রা তখনও নিস্তেজ হয়ে বিছানায় ঘুমিয়ে। বেলা তখন 10টার উপরে। তার ঘুম ভাঙতে ভাঙতে 12টা নাগাদ। ইহাম সকাল 8টার পর নিজের মা বোনকে নিয়ে জোর করে পাঠিয়েছে ফাতেমা বেগম আর মাহিন সাহেবকে তাদের বাসায়। মাহিন সাহেব কিছুতেই যেতে চাননি। মেয়ের রিপোর্ট না শুনে ইহাম শান্তভাবে বুঝিয়ে বলে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে কিছু খেয়ে একটু পর আবার আসার কথা। অনেক বোঝানোর পর রাজি করানো গিয়েছে মায়রার বাবা মাকে। ইসহাক চৌধুরীও ছেলেকে ছেড়ে যেতে অমত পোষণ করেন, তবে ইহাম রাজি হয় না। জোর করেই সবাইকে বাসায় পাঠায়। কাল থেকে মানুষগুলি নাওয়া খাওয়া ছেড়ে হসপিটালে চিন্তায় সময় পার করছে। একটু বিশ্রাম না নিলে তাদের নিয়ে দৌড়াদৌড়ি শুরু করতে হতে পারে। শুধু যায়নি তুহিন, তাকে জোর করেও রাজি করানো যায়নি ইহামের বাসায় যেতে। ইহামও তেমন শক্ত গলায় বলেনি কিছু। তুহিন এক পলক ইহামের দিকে চেয়ে মায়রার কেবিনের সামনেই বসল। দুজনই কেমন শান্তভাবে একে অপরের দিকে তাকিয়েছিল। তুহিন বসতেই মনে পড়ল শক্তপোক্ত মানুষটার বোনের কথা।
বাসায় যাওয়ার আগেও শিফু তার কাছে এসে নরম গলায় বলেছিল, তুহিন ভাইয়া চলুন না আমাদের বাসায়, আপনার শরীর তো খারাপ, এখনো ঠিক করে সুস্থ হননি। তোমায় বলিনি আমায় নিয়ে চিন্তা না করতে, তবুও কেন সামনে এসে জ্বালা বাড়াও শিফু টিফু? আমি আপনার সামনে আসলে খুব খারাপ লাগে আপনার? এমন করে বলছো যেন তুমি সারাক্ষণ আমার চোখের সামনে বসে থাকো, আর সেই অধিকারও পেয়ে গিয়েছি আমি। শিফু কোনো জবাব দিতে পারেনি তখন। কি হলো, জবাব দিচ্ছ না যে? যেহেতু এর একটারও উত্তর হ্যাঁ না, তবে সেটা নিয়ে চিন্তাও করো না। আর আমার প্রতি দুর্বলতাগুলিকে নিজের ভবিষ্যতের দুর্বলতা হিসাবে গড়ে তুলো না। সময় কথা বলবে, সেই পর্যন্ত অপেক্ষা করো। আমার কথাগুলি না বোঝার মতো অবুঝ তুমি নও, বয়সের তুলনায় একটু বেশিই বুঝদার আর কঠিন মনের মানুষ তুমি শিফু টিফু। বেলা 11:38 বাজে। মায়রার ঘুম ভাঙে। ঝাপসা চোখগুলি পিটপিট করে তাকিয়ে গোটা রুম জুড়ে কেবল তুহিন ভাইকেই দেখতে পায়। লম্বা করে চোখের পাতা ফেলে আবারও তাকালো রুম জুড়ে। অসহায় চোখ দুটি যে মানুষটাকে খুঁজে চলছে তাকে না দেখে বড় বিচলিত হলো। এগিয়ে গেল তুহিন, বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, এখন ঠিক লাগছে শরীর? কোথাও কষ্ট হচ্ছে না? মায়রা নিরুত্তর হয়। ফ্যাল করে ভাইয়ের দিকে তাকায়। তুহিন প্রশ্ন করলো আবারও, বোন, আবার আমার কথা শুনতে পাচ্ছিস? আমি কি বলছি কানে আওয়াজ পাচ্ছিস? তা আম্মু আব্বু কোথায়? ওরা সবাই সকালে ইহাম ভাইদের বাসায় গিয়েছে বোন, একটু পরই চলে আসবে। মায়েরা আর জবাব দেয় না। তার সরল মন ভেবে নেয় ইহামও বাড়ি চলে গেছে। ভাবতেই বুকটায় আরও ব্যথা অনুভব করে। বোন, মুখে একটু পানির ঝাপটা দিবি? ওঠাবো? কোনো নার্সকে ডাকি? হাতের সেলাইনও তো শেষ, আবার দেয় কিনা, নাকি মুখেই কিছু খেতে বলে? তুই একটু অপেক্ষা কর, আমি ডাক্তার ডাকি। ভাইয়া, ক্যাপ্টেন সাহেব। অবুঝ ইচ্ছাগুলিকে দমিয়ে রাখতে না পেরে লঘু আওয়াজে প্রশ্ন করে মায়রা। ইহাম ভাইয়া তো অনেকক্ষণ আগে কোনো কাজে বের হয়েছে, কেন, কিছু প্রয়োজন? আমায় বল, নাকি নার্স ডাকবো? মায়রা জবাব দেয় না, মুখটা ভার করে মাথা দুই পাশে দুলিয়ে না জানায়। মনটা বিষণ্ণ হয়ে ওঠে তার। লোকটার কাজ আর চাকরি, ওসব ছাড়া কি কিছু নেই লোকটার জীবনে? তার জীবনের কি কোনোই মূল্য নেই ওই লোকটার কাছে? এতটাই গুরুত্বহীন মানুষে তার পাশে কি থাকা যেত না? তার থেকে কি লোকটার কাজ বড় নাকি? হৃদয়টা ফুলে ফেপে ওঠে মায়রার। মাথা ব্যথা করছে। থমথমে মুখে মায়রার মাথা দিয়ে আকস্মতি জানায়, থমথমে মুখে হয়তো আজ আবার টেস্ট করানো হবে কয়েকটা। আমি ডক্টর তোকে হয়তো আজ আবার টেস্ট করানো হবে কয়েকটা। আমি ডক্টর কে বলে আসছি, তুই এখানে চুপ করে বসে থাক বোন। তুহিন বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বাহিরে বের হওয়ার জন্য পিছু ফিরতেই দেখে ইহাম দরজা ঠেলে ভেতরে আসছে। মায়রা এক পলক দেখে চোখ সরিয়ে নেয়। মুখের আদল তার শক্ত। ইহামকে আসতে দেখে তুহিন নীরবে জায়গা প্রস্থান করে। অসম্ভব লাল হয়ে আছে ইহামের মুখশ্রী। চোখ দুটি যেন আগুনের গোলা। গত 2 রাত ধরে ঠিকভাবে ঘুম নেই তার। কাল একটা রাত গিয়েছে 1 মিনিটের জন্য চোখের পাতা লাগাতে পারেনি সে। গায়ের শার্টটাও খোলা হয়নি। শুভ্র শার্টের কিছু কিছু জায়গায় ছোপ ছোপ দাগ দেখা যায়। সব সময় গুছিয়ে রাখা চুলগুলিও আজ এলোমেলো, উস্কো খুস্কো। মায়রা তখনও মুখ ঘুরিয়ে রেখেছে। ক্যাবিনে পা রাখতে রাখতে ইহাম প্রশ্ন করে, কখন ভাঙলো ঘুম? মায়রার জবাব নেই। মুখ ফিরিয়ে রেখেছে সে। তাকে দেখে চোখ সরু হয় ইহামের। মেয়েটা এখনো গাল ফুলিয়ে রেখেছে। হয়েছে কি? মায়রা কিছু জিজ্ঞেস করছি। আমি কানে কিছু শুনতে পাচ্ছি না। ও আইসি। মায়রা, তুমি গাল ফুলিয়ে যে রেখেছ
মনে হচ্ছে 10 মণ চাল ঢুকিয়েছ। মায়রা ক্ষিপ্রভাবে চায়। ইহাম মুচকি হাসে। ওই হাসি দেখে তার শরীর আরও জ্বলে। খুব ভালো লাগছে তাই না? আমাকে এভাবে দেখে আপনার খুব ভালো লাগছে। সারাক্ষণ ঠোঁটে হাসি লেগেই আছে। মনে অনেক শান্তি পাচ্ছেন তাই না? মায়রার এমন কথায় স্তব্ধ হয় ইহাম। স্থির চিত্তে দাঁড়িয়ে থাকে মেয়েটার পানে। আপনার জীবনে কাজ আর চাকরি ছাড়া যখন কিছু থাকবেই না তখন বিয়ে করলেন কেন? আমায় যখন সময়ই দিতে পারবেন না তবে জীবনে জড়ালেন কেন? আমাকে আপনি ঠিকভাবে সময় দেন না, ভালো করে একটু কথা বলেন না। আমার দুঃখ কষ্ট কিছুই আপনার গায়ে লাগে না। বাঁচি কি মরি তাতেও আপনার কিছু যায় আসে না তাই না ক্যাপ্টেন সাহেব? মায়রার এই ধরনের কথায় প্রচণ্ড বিরক্ত হয় ইহাম। দাঁত চেপে আনে ক্ষণেই, তবে শ্লেষোক্তিটা আর মেয়ের কম্পিত ভাঙা কণ্ঠস্বর শুনে দমে যায় সে। ঢোক গিলে নিজেকে শান্ত করার চেষ্টায়। লিসেন মায়রা, আই এক্সপ্লেইনড টু ইট। কি এক্সপ্লেইন করবেন আপনি? আপনার কোনো এক্সপ্লেনেশন আমি শুনতে চাই না। আপনার লাইফে আমার কোনো দাম আছে বলুন তো? নেই। আপনার জীবনে আমার কোনো ভ্যালুই নেই। আমি আছি কি না আছি তা কোনো ম্যাটারই করে না আপনার কাছে। তবে বিয়ে করেছেন কেন আমায়? যদি পছন্দই না করেন, থাকতেই না পারেন তবে ছেড়ে দিন। বলতে বলতে মায়রার গাল বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ল। মেয়েটার ঠোঁট তীর তীর করে কাঁপছে। বুকের ফাঁকা কষ্টটা কিছুতেই দমিয়ে রাখতে পারছে না। আর অশান্ত মাথায় যা আসছে তাই উগলে দিয়ে কষ্ট ঝাড়ার চেষ্টায় মেতে উঠেছে সে। মনে হচ্ছে যাই বলছে তাই ওই লোকটার জন্য কম হয়ে যাচ্ছে। মেয়েটার অবস্পনায় তিক্ত হয়ে উঠছে ইহামের ভেতর ঘর। চোখগুলি আপনা আপনি মরিচের মতো জ্বলছে। টেনশন, নির্ঘুম, না খাওয়া শরীর, মাথার পীড়া সব মিলিয়ে এমনিতেই মেজাজ খিটখিট করছে তার। এর ওপর বোকা মেয়েটার এই ধরনের কথা বিগড়ে দিচ্ছে তার মস্তিষ্ক। সব ঘেটে হওয়ার জোগাড়। তবুও মায়রার অসুস্থতার কথা চিন্তা করে নিজেকে দমিয়ে নেয়। দাঁতে দাঁত পিষে চোখ মুদে আনে সে। ক্ষীণ গম্ভীর স্বরে বলে, মায়রা স্টপ ইট। এই বিষয় নিয়ে আমরা পরে কথা বলবো। উঠো, টেস্ট করাতে যেতে হবে। আমি ডক্টরের সাথে কথা বলে এসেছি। কাম। মায়রার বাহু ধরতে গেলেই মেয়েটা কেমন ফুঁসে ওঠে। ইহামের নীরব শান্ত স্বভাবটাই যেন তাকে আরও সাহস জুগিয়ে দেয়। ঝাড়া মেরে হাত সরিয়ে চোখ ভর্তি পানি নিয়েই ক্ষোভান্বিত গলায় বলে উঠল, ছুবেন না আপনি আমায়। কেন ছুতে আসেন? কিসের জন্য? যাকে মনে জায়গা দেন না তাকে আবার ছুতে যান কোন লজ্জায়? নির্লজ্জ লোক একটা। এবার মায়রার কথাগুলি শুধু ইহামের মেজাজ বিগড়ে দিচ্ছে না, বরং প্রচণ্ড রাগ হচ্ছে। চোয়াল শক্ত করে দাঁতের পাটি চিবিয়ে রেখেও নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে শুধুই। আমি এখনো বুঝতে পারলাম না, আমাকে পছন্দ করেন না কেন আপনি? কোন কারণে বলবেন? আমার কোনো কিছু কেন ছুতে পারে না আপনায়? সারাক্ষণ অবজ্ঞা করেন, বকাবকি করেন, রাগ দেখান কেন? কারণ কি বলেন? কালকে যখন আমি ওদের ওখানে বন্দি ছিলাম, হাত পা বাঁধা অবস্থায় পড়েছিলাম, তবুও আপনার মায়া হলো না। আপনি একটুও বিচলিত হলেন না, বরং শান্ত আর গা ছাড়া ভাব দেখিয়ে বকে গেলেন আমায়। আজ জ্ঞান ফেরার পর দেখলাম কি আপনার ঠোঁটে হাসি লেগে আছে। একটুও আমায় নিয়ে আপনার মাঝে চিন্তা নেই। কেন নেই? কত তো দেখি ড্রামা, সিনেমায় হিরোদের উদ্বিগ্নতা আর উন্মাদনা। ননসেন্স। মায়রার কথা মাঝখানে দমিয়ে দেয় ইহাম। নাটক আর বাস্তব এক লাগে তোমার? চুপ করুন, একদম কোনো জ্ঞান দিতে আসবেন না আপনি আমায়। সেদিনও নিউজে দেখিয়েছে স্ত্রীর মৃত্যুর খবর শুনে প্রবাসী স্বামী নিজেই মারা গিয়েছে।
আপনার তো শুধু কাজ আর চাকরি আছে, আর কাউকেই চায় না আপনার জীবনে। বউ বাচ্চা পরিবার কিছু চায় না, কারো মূল্য নেই আপনার কাছে। তো এসেছেন কেন? চলে যান এখান থেকে, আপনার কাজে যান, যেখানে ডুবে থাকেন সেখানে যান। আমার কোনো দাম নেই আপনার কাছে, তাই তো? পছন্দই যখন করেন না তখন ছুতে আসেন কেন? সব পুরুষের খালি ছুঁয়ে দেখাবার বাহানা থাকে। ডুকরে কেঁদে ওঠে মায়রা। ইহামের ওই শান্ত নির্জীব বিহেভিয়ার কিছুতেই তার মন নিতে পারছে না। অশান্ত মন কিছুতেই আজ শান্ত হওয়ার পথ খুঁজে পাচ্ছে না। ক্ষিপ্রে মায়রার দুই গাল প্রবলভাবে চেপে ধরার প্রয়াস জাগলো ইহামের মনে। শরীর নিষ্পিস করে উঠল ক্রুদ্ধতায়, তবে সেটা করল না। দাঁতে দাঁত পিষে তখনও মেয়েটার পানে আগুন দৃষ্টিতে তাকিয়ে আছে সে। ভেতর থেকে শুধু তপ্ততা ঝরছে, শরীর থেকে নির্গত হচ্ছে ক্রোধের উত্তাপ। যে মেয়েটার জন্য সর্বাঙ্গ মনে হয়েছে, এই বুঝি তার নিঃশ্বাসটা থমকে আসছে, এই বুঝি সে মরণ কবুল করে নেয়। সেই মেয়েটা অন্যের কাহিনী শোনায় তাকে, স্ত্রীর মৃত্যুর খবর শুনে স্বামীর মৃত্যু। যে মেয়েটার জন্য চাকরির ঊর্ধ্বে গিয়ে সব কিছু তোয়াক্কা না করে এত বড় রিস্ক নিল, সেই হাদারামটাই বলছে তার জীবনে আছে শুধু কাজ আর চাকরি। কিভাবে? হৃদয়টা দাউ দাউ করে জ্বলে ওঠে ইহামের। মায়রার কান্না চোখের স্বচ্ছ পানির দিকে তাকিয়ে ক্রোধ আর ধাতস্থ করতে পারল না সে। ক্ষোভ নিয়ে বিক্ষুব্ধ কণ্ঠে চিবিয়ে বলল, আই সেড স্টপ ক্রাইং, ড্যাম ইট। কবর করব, শুনব না আপনার কথা। আমি কাঁদি বাঁচি মরি তাতে আপনার কি? ইহাম বেডের কাছেই ছিল। ভেতরের হিংস্রতাকে আর দমিয়ে রাখতে না পেরে বেগে বেডের পায়ায় একটা লাথি মারে। শক্তপোক্ত মজবুত বেডটাও নড়ে ওঠে সেই লাথির প্রবলে। মুহূর্তে কেঁপে ওঠে মায়রা, চোখ বন্ধ করে নেয় সে সহসা। লোকটার রাগ এবার তাকে ভয় পাওয়ায় সাহস হয় না চোখ তুলে ওই রাগী চোখের দিকে তাকানো। শরীরটা বুঝি এবার মৃদু আছে কাঁপে, কানে ভেসে আসে ভয়ঙ্কর কণ্ঠস্বর, আর একবার ওই কথা বললে একদম জানে মেরে ফেলবো বেয়াদব। কিছু সময় অতিবাহিত হয় কেবিন জুড়ে। মায়রা কেবল ওই লোকটার ফোঁস দানবীয় ধ্বনি শুনতে পায়। বুকে ভয় জমে খুব, শুকিয়ে আসা গলা ভেজানোর চেষ্টা করে। আস্তে ধীরে নেত্রপল্লব মেলে তাকায়, তখনই ওই মানুষটা কেমন শীতল অথচ শানিত গলায় বলে, তোমার মেইন সমস্যা কোথায় জানো মায়রা? তুমি মাথা মোটা গবেটের চেয়ে বেশি হলে বেয়াদব। আদবটাই রক্ত করতে পারলে না এত বছরে। এর চেয়েও বেশি কোনটা আছে তোমার মাঝে জানো? জেদ। তোমার চোখে আমি যে রিজন গুলির জন্য অপরাধী হয়ে আছি, তুমি জেদ ধরে সেই গুলির বাহিরে আর কিছুই দেখতে পাচ্ছ না, ইচ্ছাকৃত দেখতেও চাইছ না, শুধুমাত্র জেদ দেখিয়ে। তাই তোমার চোখেও কিছু পড়ছে না, আর না তুমি চোখে ফেলতে চাইছো। তোমার জেদ তোমাকে সেসব থেকে দূরে করে অন্ধ করে তুলছে। আল্লাহ তাআলা মানুষকে চোখ দেয়, বুদ্ধি দেয়, ভালো মন্দটা দেখে বিবেচনা করে ভালোটাকে আঁকড়ে ধরার জন্য, সেটাকে লালন করার জন্য। কিন্তু তুমি তো চোখ থাকতেও জেদের কারণে অন্ধ, তাই পজিটিভ কিছুই তোমার চোখে আটকাচ্ছে না। তোমার চোখ বারবার নেগেটিভের দিকেই ঠেকছে মায়রা, তাই অনেক কিছুই তুমি দেখতে পাওনি। এখনো ছোট বাচ্চা নও তুমি, যে পরিস্থিতি দেখে শুনেও কিছু বুঝবে না। তুমি যথেষ্ট বুঝদার হয়েছ, তবে যে তোমার সেগুলিকেই লাঘব করে দিচ্ছে ক্রমশ। তুমি দিন দিন জেদের বশে অসুস্থ আর অন্ধ, তুমি দিন দিন জেদের বশে অবুঝ আর অন্ধ হয়ে যাচ্ছ মাথা মোটা। আর আমার হাসিটা দেখলে অথচ ভেতরটা দেখার চেষ্টা করলে না মেয়ে। অনেক কিছুই বলতে ইচ্ছা হচ্ছে, কিন্তু আমার কণ্ঠ তার রুদ্ধ করে দিচ্ছে মায়রা।
কথাগুলি শেষ করে ইহাম আর 1 সেকেন্ডও দাঁড়ালো না। দম্ভ নিয়ে লম্বা পায়ে কেবিন ছেড়ে বের হয়ে গেল। কেবিনের দরজার সজোরে লাগানো শব্দে ভেতরটা যেভাবে কেঁপে উঠছে মায়েরা, তেমনি করেই ফুঁপিয়ে উঠেছে মেয়েটা। লোকটার শেষের কথাগুলি কম্পিত ভাঙা কণ্ঠ তার ভেতর ঘরকে দুমড়ে মুচড়ে তছনছ করে দিচ্ছে। বারবার মনে হতে চাচ্ছে লোকটা কথার মাঝে নীরব আহাজারি গুজে দিয়ে গেছে। বারবার কানে ঝংকার তোলা ওই ভেজা কণ্ঠস্বরটা ছুরির মতো বিঁধ করছে তার হৃৎপিণ্ডটা। আজ ভেতর থেকে ভেঙে গুঁড়িয়ে নিঃশেষ হচ্ছে সে। চলবে।